আন্তর্জাতিক আইনে যদি অবশ্যই। কোনো সরকারের তরফ থেকে হ্যাঁ। একটি দেশকে দখল করার কথা ফরমালি বলা হয় বা লেখা হয়, সেটা সেই দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়। একদম। ইতিমধ্যে দখলদার বাহিনীর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এখন আপনার কোন ধরনের ছাড়া মানে আম, মন্ত্রণালয় ছাড়া, আপনার মন্ত্রণালয় ছাড়া উপদেষ্টা আছে মাহফুজ আলম। সে তো হুম। অলরেডি লিখেছে যে ভারতকে দখল করাই এখন নেক্সট উদ্দেশ্য হতে পারে, আধিপত্যবাদ তৈরি করা। এবং এই যে কলকাতা যে আছে মানে পশ্চিমবঙ্গকে দখল করে নেওয়া, নিয়ে নেওয়া, এই ধরনের কথাবার্তা তো যুদ্ধ ঘোষণার সামিল। ভারত চাইলে একটা ব্যবস্থা গ্রহণ সামরিকভাবেও করতে পারে। ভারত চাইলে ভারত এই কথাগুলো এক মুহূর্তে বন্ধ করে দিতে পারে, মানে চোখ তুলে তাকাবে ভারতের দিকে কেউ, ভারত চাইলে অনেক কিছু করতে পারে। ভারতের পক্ষে এইটা এইটা করা কোনো ব্যাপারই না। এটা জাস্ট হয়তো বা উইদিন 30 মিনিটস এর ভেতরে এটা সম্ভব। কারণ এইখানে তো আসলে এন্ড অফ দা ডেতে এটা ভারতের এগেইনস্টে চলে যাচ্ছে। আমার কাছে মনে হয় ভারত যদি এটা, আমার এন্ড অফ দা ডেতে আমি একটা সার্বভৌম, যদিও আমি বাংলাদেশের নাগরিক বলতে কমপ্লিটলি লজ্জাবোধ করি, আমি এটা যে কোনো ভাবেই হোক আনে বানে এটা আমি বলতেও চাই না এখন আর। আমি মনে করি যে এই এই স্বদেশ আমি হারিয়েছি, পূর্ব পাকিস্তানের নাগরিক আমি ছিলাম না, বাট আমি 5ই অগাস্ট পর্যন্ত বাংলাদেশের নাগরিক ছিলাম, এটা আমি খুবই গর্বের সাথে সেটা বলতে পারি। তো 5ই অগাস্টের পরে যে পূর্ব পাকিস্তান হয়েছে, সেই পাকিস্তানটার উপরে আমার কোনো আসলে মায়া মমতা কিছুই নেই। এই দেশটার প্রতি আমার অনেকটা এটা অভিমান জমে আছে শুধু। হয়ে গেছে। কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে ভারতীয় সরকারের জায়গাটা। হুম। হ্যাঁ, আপনি গতকালকে চাঁপাইনবাবগঞ্জে আমি যে রুদ্র মূর্তিটা দেখলাম, সেখানকার অধিবাসী যারা আছে এরা মনে হয় প্রত্যেকে জঙ্গি হয়ে গেছে। তো ভারত সরকারের কিন্তু এখানে দেখার বিষয় আছে। আপনার এই প্রোগ্রাম কারা দেখছেন, কতটুকু মূল্যায়ন করছেন, আমার মনে হয় যে একটু চিন্তা ভাবনা তো করা খুবই জরুরি। কারণ আমি আমি আমার অ্যাটলিস্ট আমার পলিটিক্যাল বিশ্লেষণগুলো আমি আপনি জানেন যে আমি 2023 সালে একটা ভিডিও আপলোড করেছিলাম প্রায় 13 মিনিটের, যেখানে আমি পরিষ্কার বলেছি যে ইউনূস, আপনি মাথায় রাখবেন 2023 সালের 13ই অগাস্ট, আমি আচ্ছা। আপনাকে ব্যক্তিগতভাবে সেইটার একটা লিঙ্ক পাঠাবো এবং আপনি দেখবেন, এবং আমি নিশ্চিত আপনি এটা দেখে বিস্মিত হবেন যে নিঝুম দা এটা কিভাবে বললো যে ইউনূস ক্ষমতাতে আসবে। আমি ভবিষ্যৎবাণী করেছিলাম মানে 2023-এ। তখন থেকে ঘুঁটি সাজানোর কাজটা শুরু হয়ে গিয়েছিল আমি তলে তলে। আমি তখন এই যে আজকে ইলন মাস্ক আপনার এনইডি নিয়ে কথা বলছে, আইআরএ নিয়ে কথা বলছে, এই যে ন্যাশনাল এন্ডোমেন্ট ফর ডেমোক্রেসি, সিআইএ এরা কোভার্টলি কিভাবে সিআইএ এর সিস্টার কনসার্ন হয়ে টাকা ঢালে। আমি এই এনইডির ব্যাপারে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা, ব্যক্তিগতভাবে আমার যারা যারা পরিচিত আছে, আমি নিজে রিপোর্ট লিখে দিয়েছি। আমি দরকার এটা পাবলিকলি পাস করব যে আমি আমি দেখিয়েছি যে সিআইএ এর অঙ্গ সংস্থানগুলো কোথায় কোথায় টাকা বিনিয়োগ করে, যেটা ট্রাম্প প্রশাসন সে বন্ধ করে দিয়েছে। এই যে এনইডি কে বন্ধ হুম। করে দিয়েছে, হুম। ইউএস এইড যারা আছে এরা কিন্তু প্রত্যেকটা দেশে ছোট ছোট কলোনি তৈরি করে। কেমন আচ্ছা। ওরা কলোনি তৈরি করে, এই হ্যাঁ। টাকা ফান্ডিং করে এইভাবে করে। বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়েছে, তো আলটিমেটলি যেটা হয়েছে যে আমি কিন্তু ভবিষ্যৎবাণী করেছিলাম 2023-এ, এমনকি 2024 সালের 17ই জানুয়ারি আমি আচ্ছা। আমার সর্বশেষ একটা ব্লগ লেখি, বলি, যেখানে বলি যে বাংলাদেশকে আমেরিকা দখল করা ইজ জাস্ট অ্যাবাউট টাইম, যে কোনো সময় দখল করবে, এটা আমি 17 তারিখে বলি। অর্থাৎ আমি ভবিষ্যৎবাণী করেছিলাম। সুতরাং আমার এই ভবিষ্যৎবাণী মিথ্যা হবে বলে মনে হয় না, যে এটা একটা প্রক্সি ওয়ার। আচ্ছা। এই যে মিজোরাম, আসাম, এই হুম। জায়গাগুলো বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের অংশ নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ওপেনলি বলে গেছে এটাকে একটি আলাদা রাষ্ট্র করার জন্য পায়তারা করছে, চেষ্টা করছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছে যে আমি এগুলাতে সায় দেইনি, ঠিক। আমি সেন্ট মার্টিন দ্বীপটি দেইনি, সেন্ট হুম। মার্টিন 9 মাসের জন্য বন্ধ হয়ে গেছে। আপনাকে কিন্তু এই 32 নাম্বারটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা এটা ভাবলে হবে না। আচ্ছা। 32-এর এই ঘটনাটা আমি এখন যা যা বললাম আপনাকে একত্র, কারণ যারা বড় বড় প্লেয়ার, যারা বড় বড় খেলোয়াড়, তারা হোমওয়ার্ক আপনি করেই নামেন। তাদের লেভেলে চিন্তা করতে হবে। ঠিক ঠিক আর এই যে ঠিক। টোকাইগুলো, যে টোকাইদেরকে আপনি 32-এর সামনে দেখেছেন হাবাতের মতো দাঁড়িয়ে আছে, হ্যাঁ, হ্যাঁ। একটা ডাবের জন্য, একটা নারকেলের জন্য দৌড় দিয়ে যাচ্ছে ফকিরি ঠিক। ভিক্ষের মতো। আপনি ওদের লেভেলে চিন্তা করলে হবে না। ওরা তো মূর্খ, অশিক্ষিত। মানে আজকের এই জায়গাটায় পৌঁছানোর জন্য অনেক দিন ধরে এই হোমওয়ার্কটা চলছিল, ঘুঁটি সাজানোর কাজটা অনেক দিন ধরে চলছিল, এবং তারপরে শেষে পর্যন্ত আজকে এই জায়গাটা এলো। দাদা, আপনি খেয়াল করে দেখেছেন শেখ হাসিনা কিন্তু অনেক দিন ধরেই, তিনি ভারতে আসার পর থেকে কিন্তু নানা জায়গায় বক্তব্য রাখছেন, কিন্তু 5 তারিখে তিনি বক্তব্যটা রাখার পর পরিস্থিতিটা এতটা বদলে গেল কেন? ইন্দিরাজি, এইটার ব্যাপারটা আপনাকে আমাকে বলতে হয় যে
আমি আপনাকে খুবই অকপটে স্বীকার করি, উই ফেইলড। কোন জায়গাতে ফেল করেছি জানেন? আমি আর আপনি যখন একই সাথে দেশে আলাদা আলাদা ভাবে 21শে ফেব্রুয়ারি পালন করতাম মাতৃভাষা দিবস হিসেবে, আমরা 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 দুজনই যখন, আমি আর আপনি যদি দুই দেশকে প্রতিনিধি করি এই অর্থে, আমরা যখন পহেলা বৈশাখ পালন করতাম বাংলা বছরের প্রথম দিন, হ্যাঁ, কিংবা আমাদের দেশে যখন পুজো উদযাপন হতো, আমরা যেমন সবাই ধর্ম বর্ণ নির্বিশেষে সেই উৎসবে সামিল হতাম, আবার অন্য ধর্মের লোকেরাও যেমন ইসলাম ধর্মের বিভিন্ন উৎসবে সামিল হতো, ইসলাম ধর্মের লোকেরা সবাই সবাই মিলে যখন করতাম, আমরা যখন মনে করতাম যে এটি একটি সম্প্রীতির দেশ, সেকুলার দেশ, বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতাতে আছে, সুতরাং মৌলবাদ নেই, বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতাতে আছে, মুক্ত বুদ্ধির মুক্ত চর্চার দেশ, আর বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখন বুদ্ধিমানেরা, লেখকরা, সাহিত্যিকরা তারা তাদের একটা স্বর্গের মধ্যে বসবাস করে। ওইটা আমাদের একটা ভুল ছিল। আমাদের অগোচরে একটা অদৃশ্য দেশ হয়েছিল, যেটা আমরা জানতে পারিনি, যে আমাদের ঘাড়ে একটা অদৃশ্য দেশ নিঃশ্বাস নিচ্ছিল, যেই দেশটা মুক্ত বুদ্ধি বিশ্বাস করে না, যেই দেশটা খুনে বিশ্বাস করে, যেই দেশটা বিশ্বাস করে জিন্নার মৃত্যুবার্ষিকী, জিন্নার জন্মবার্ষিকী, যেই দেশটা বিশ্বাস করে যে জোর করে কাউকে গরুর মাংস খাইয়ে দিতে হবে, জোর করে ভাঙচুর করতে হবে, জোর করে অন্য ধর্মের লোককে তার বাড়ি পুড়িয়ে দিতে হবে, এরকম একটা অদৃশ্য দেশের অদৃশ্য মানুষ আমাদের আশেপাশে বিচরণ করছিল। তাহলে কি আপনাদের বুঝতে ভুল হয়েছিল কোথাও দেশের মানুষকে স্বাধীনতার এত বছর পরেও? এইটা ভুল করেছি। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী যেই কথাটা বারবার বলছিল, যে প্রশ্নটা আপনি করেছেন, এই রাষ্ট্রটা, এই চাঁদতারা খচিত বা কালেমা তাইয়েবা খচিত পতাকার স্বপ্ন, আমরা তাদেরকে ভেবেছি সংখ্যালঘু, যে এরা সংখ্যায় কম, দুধ কি বলে, এগুলো হয় নাকি যে পতাকার উপরে কালেমা হবে, রাষ্ট্রধর্ম ইসলাম হবে? এগুলো কি আমরা কোনোদিন কল্পনা করেছি? এই রাষ্ট্রটা কেন হয়েছে? এই রাষ্ট্রটা গঠিত হয়েছে পাকিস্তানের 24 বছরের 47-এর দেশভাগটা ছিল এই ভূখণ্ডকে চিরে রক্তাক্ত করার একটা অধ্যায়। আচ্ছা, হয়েছে, মেনেও নিয়েছে সময়ের পরিক্রমাতে, কিন্তু 47-এর পরে দীর্ঘ 24 বছর প্রথম আঘাতটা এলো কোথায়? প্রথম আঘাতটা এলো তুমি বাংলায় কথা বলতে পারবে না, সবাইকে উর্দুতে কথা বলতে হবে, তোমাকে বাংলা চলবে না, স্কুল কলেজ সবখানে তুমি উর্দুতে কথা বলবে, ভাষা আন্দোলন হলো। তখন এই যে জিন্নার কথাতে সমর্থন দিয়েছে বাঙালির অনেকেই তো দিয়েছে, আবার অনেকেই সেখানে শহীদ হয়েছে, কিন্তু সেই যারা অনেকেই জিন্নাকে সমর্থন করেছিল, কিংবা 1970-এর যখন নির্বাচন হয় আইয়ুবের সময়, যখন আমরা সামরিক শাসন শেষ করার পর একটা ইলেকশন দিয়েছে, ভাবছে একটা গণতান্ত্রিক প্রক্রিয়াতে যাবো 70-এ, তখনও তো আপনার লক্ষ লক্ষ ভোট আপনার ওই পাকিস্তান পন্থীদের পক্ষে বাংলাদেশিরাই দিয়েছিল অনেকে। ঠিক ঠিক। যদিও সেখানে আমরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা অর্জন করেছিলেন দুই পরিষদেই, প্রাদেশিক এবং ন্যাশনাল পরিষদে।